আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব নবম দশম শ্রেণীদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জাবেদা পর্ব 1 মানে প্রথম পর্ব। দেখো এই প্রথম পর্বে আমরা লিখে রাখছি, দেখো দুইটা পয়েন্ট লিখছি। একটা পয়েন্ট হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন, এই তিনটা বাড়লে ডেবিট হয় এবং কমলে ক্রেডিট হয়। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মূলধন আয় দায়, বাড়লে ক্রেডিট হয় এবং কমলে ডেবিট হয়। তোমাদের নবম দশম শ্রেণীদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জাবেদা, এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে জাবেদা। মানে জাবেদা কি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আর এই সবগুলো কি এইগুলোর মধ্যে আসবে। এইটা তোমরা যদি জানো তাহলে তোমরা এই অধ্যায়ের সব অঙ্ক পারবা। 1 নাম্বার পয়েন্ট কি, সম্পদ ব্যয় উত্তোলন, এই তিনটা বাড়লে ডেবিট, একদম মুখস্থ করে ফেলবা। সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট, সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট, এবং সম্পদ ব্যয় উত্তোলন কমলে ক্রেডিট, সম্পদ ব্যয় উত্তোলন কমলে ক্রেডিট। তারপরে মূলধন আয় দায় বাড়লে ক্রেডিট, মূলধন আয় দায় বাড়লে ক্রেডিট এবং মূলধন আয় দায় কমলে ডেবিট। এটা একদম মুখস্থ করে রাখবা, তাহলে এদের একটা অঙ্ক তোমাদের ভুল হবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন নগদে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে। দেখো নগদে পণ্য ক্রয়, এটা আমাদের এখানে দুইটা হিসাব আসবে। প্রথমত আমাদের আসবে একটা হচ্ছে ক্রয় হিসাব, প্রথমত আমাদের একটা আসবে ক্রয় হিসাব, আরেকটা আসবে কি নগদান হিসাব, আরেকটা আসবে কি নগদান হিসাব। দেখো নগদের পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে। তাহলে প্রথমত আমাদের হচ্ছে ক্রয় হিসাব আর নগদান হিসাব। এখন ক্রয় হিসাব কি, দেখো আমরা জানি কি ক্রয় হচ্ছে একটা ব্যয়। দেখো আমরা কি লিখে রাখছি এই জায়গায় ব্যয়, এই যে ব্যয়, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট। তাহলে যেহেতু আমার ক্রয়ের ফলে ব্যয় বাড়তেছে, তাহলে অবশ্যই আমার ক্রয় হিসাব এখানে কি হবে, ডেবিট হবে। ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। এবং আমি নগদে পণ্য ক্রয় করার কারণে আমার কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে ব্যবসা থেকে, নগদ টাকা চলে যাচ্ছে মানে আমার সম্পদ চলে যাচ্ছে। তাহলে এই যে দেখো সম্পদ, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন এগুলা কমলে কি হয়, দেখো কমলে কিন্তু ক্রেডিট হয়, কমলে কি হয়, ক্রেডিট। তাহলে অবশ্যই এখানে নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান কি হিসাব কি হবে, ক্রেডিট হবে, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। এটা ধরো একটা। ধরো আমি আরেকটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, তাহলে এটা জাবেদা কি হবে। দেখো 2 নাম্বার যেটা বললাম নগদে পণ্য বিক্রয়, তাহলে আমাদের প্রথমত দুইটা হিসাব আসবে, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। দেখো নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, এটা জাবেদা হবে আমাদের নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। এখন নগদে পণ্য যদি আমি বিক্রি করি তাহলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, আমার নগদ টাকা আসছে মানে কি সম্পদ বাড়ছে। তাহলে সম্পদ ব্যয় উত্তোলন এগুলা বাড়লে কি হয়, সবসময় ডেবিট হয়। এই যে ধর নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। এখানে আমি ডেবিট না লিখে ডি আর লিখে দিলাম। এই ডি আর মানে হচ্ছে ডেবিট, হ্যাঁ ডি আর মানে কি ডেবিট। দেখো ডি আর মানে কি ডেবিট, এই যে ডি আর মানে হচ্ছে ডেবিট, আর এই সি আর মানে হচ্ছে ক্রেডিট। ডি আর দিয়ে ফোঁটা দিবা মানে ডেবিট, আর সি আর দিয়ে ফোঁটা দিবা মানে ক্রেডিট, ঠিক আছে। ডি আর ফোঁটা মানে ডেবিট, সি আর ফোঁটা মানে ক্রেডিট। তাহলে আমি যেহেতু নগদে পণ্য বিক্রি করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসতেছে, নগদ টাকা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে কি ডেবিট হয়, তাহলে নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। আর আমি যদি বিক্রি করি তাহলে অবশ্যই বিক্রি আমার একটা আয়, তাহলে আয় বাড়তেছে। তাহলে দেখো মূলধন আয় দায় এগুলা বাড়লে কিন্তু ক্রেডিট হয়, মূলধন আয় দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমার যেহেতু বিক্রি একটা আয়, আয় বাড়ছে, তাহলে এখানে বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। ধরো আমি 3 নাম্বার আরেকটা উদাহরণ দিই, 3 নাম্বার উদাহরণ দিই। দেখছো এই জায়গায় তুমি যত জাবেদা আছে পৃথিবীতে, যত জাবেদা আছে সব জাবেদা যদি করো তা তোমার এই দুইটা পয়েন্ট থেকে আসতে হবে। তুমি যত জাবেদাই করো দেখবা সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটাই থাকবে। এই তিনটার মধ্যে পড়লে যদি বাড়ে তাহলে ডেবিট করবা, যদি কমে তাহলে ক্রেডিট করবা, নয়তো মূলধন আয় দায়ের মধ্যে পড়বে। এখন মূলধন আয় দায়ের মধ্যে পড়লে যদি বাড়ে তাহলে ক্রেডিট করবা, যদি কমে তাহলে ডেবিট করবা, ঠিক আছে। এখন 3 নাম্বার উদাহরণটা হচ্ছে ধরো ধারে পণ্য ক্রয়, মানে বাকিতে পণ্য ক্রয় করছো, তাহলে বাকিতে পণ্য যদি ক্রয় করো তাহলে একটা হবে ক্রয় হিসাব, আর একটা তুমি যে বাকিতে পণ্য ক্রয় করছো তাহলে এটা হবে পাওনাদার, তোমার থেকে পাওনা টাকা পাবে। তাহলে কি হবে, প্রথমত ক্রয় হিসাব, কি হবে ক্রয় হিসাব, প্রথমত কি হবে ক্রয় হিসাব, প্রথমত ক্রয় হিসাব, পরে কি পাওনাদার হিসাব, পরে কি পাওনাদার হিসাব। বাকিতে পণ্য যদি ক্রয় করো তাহলে প্রথমত ক্রয় হিসাব, আর তুমি বাকিতে পণ্য ক্রয় করছো তোমার থেকে টাকা পাবে, তাহলে অবশ্যই তোমার সেই পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব। এখন তুমি যদি
ক্রয় করো, তুমি কিন্তু প্রথমটার মধ্যে দেখছো ক্রয় মানে একটা ব্যয়, তাহলে এই যে ব্যয়, তাহলে ব্যয় বাড়লে কি ডেবিট, তাহলে এখানে ক্রয় হিসাব কি হবে ডেবিট, ক্রয় হিসাব কি হবে ডেবিট। আর এখানে তোমার পাওনাদার, সে তোমার থেকে টাকা পাবে, তোমার কিন্তু টাকাটা দিতে হবে, তুমি বাকিতে পণ্য ক্রয় করছো তাহলে অবশ্যই তাকে তোমার টাকা দিতে হবে, এটা কিন্তু তোমার দায় হবে। তা তোমার যে দায় হয়, দেখো মূলধন আয় দায়, এই দায় বাড়লে কি হয় ক্রেডিট হয়, দায় বাড়লে কি হয় ক্রেডিট হয়, দায় বাড়লে কি হয় ক্রেডিট হয়। এরকম আরো হাজার হাজার জাবেদা করতে পারো, যেমন নগদে আসবাবপত্র ক্রয়, নগদে কি আসবাবপত্র ক্রয়, এটা জাবেদা কি হবে দেখো 4 নাম্বার, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব, আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব আসবে। দেখো 4 নাম্বার উদাহরণটা কি বলছি, নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ক্রয় তার হিসাব হবে আসবাবপত্র হিসাব এবং নগদান হিসাব। এখন আসবাবপত্র একটা সম্পদ, নগদান হিসাবও একটা সম্পদ, তুমি নগদে আসবাবপত্র ক্রয় করছো তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র মানে সম্পদ আসছে, তাহলে সম্পদ, সম্পদ বাড়লে কি ডেবিট, সম্পদ বাড়লে কি ডেবিট, তাহলে আসবাবপত্র হিসাব হবে কি ডেবিট। এবং তুমি নগদে পণ্য ক্রয় করার কারণে তোমার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি নগদ টাকা চলে গেছে, তার নগদ টাকা যদি চলে যায় তাহলে সম্পদ চলে গেছে, সম্পদ কমলে কি ক্রেডিট, তাহলে কমলে কি ক্রেডিট, তাহলে এখন নগদান হিসাব কি হবে ক্রেডিট, নগদান হিসাব কি হবে ক্রেডিট। ধরো আমি আরেকটা উদাহরণ দিই, মূলধন দিয়ে দিই, ধরো 50,000 টাকা ব্যবসায় মূলধন আনা হলো, এটা যাবে কি হবে দেখো আমাদের 5 নম্বর যে উদাহরণটা, তাহলে এখানে আমাদের কি হবে নগদান হিসাব, প্রথমত নগদান হিসাব, প্রথমত কি নগদান হিসাব, পরে কি মূলধন হিসাব, পরে কি মূলধন হিসাব, প্রথমত নগদান হিসাব, পরে হচ্ছে মূলধন হিসাব। ব্যবসার মধ্যে 50,000 টাকা মূলধন আনা হলো, তাহলে এটা হবে একটা নগদান হিসাব, একটা হবে মূলধন হিসাব, কারণ তুমি ব্যবসার মধ্যে নগদ টাকা আনছো, এই নগদান হিসাব, আর মূলধন মানে তো মূলধন হিসাব। এখন তুমি যদি ব্যবসার মধ্যে নগদ টাকা আনো তাহলে তোমার কিন্তু নগদ টাকা বাড়ছে, তাহলে নগদ টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে কি ডেবিট, সম্পদ বাড়লে কি হবে ডেবিট, সম্পদ বাড়লে কি ডেবিট। এবং মূলধন আনছো তাহলে মূলধন বাড়লে কি দেখো মূলধন বাড়লে কি ক্রেডিট, এই যে মূলধন আয় দায় বাড়লে কি ক্রেডিট, মূলধন কি হবে, মূলধন হিসাব কি হবে ক্রেডিট। এরকম পৃথিবীতে আমি তো মাত্র এখানে 5টা উদাহরণ দেখাইছি, তুমি যদি 5,000, 5 লাখ, 5 কোটি জাবেদা করো তাহলে তুমি যত জাবেদাই করো এই পয়েন্টগুলোর মধ্যে আসতে হবে, ঠিক আছে। তাহলে তুমি যেই কোনো জাবেদা করতে গেলে খেয়াল করবা যে ওই জাবেদা দ্বারা যদি দেখো সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা বাড়তেছে তাহলে ডাইরেক্ট ডেবিট করে দিবা, আর যদি দেখো সম্পদ ব্যয় উত্তোলন কমতেছে তাহলে ক্রেডিট করে দিবা। যদি দেখো মূলধন আয় দায় বাড়লে ক্রেডিট হয় মানে বাড়তেছে তাহলে ক্রেডিট করে দিবা, যদি দেখো মূলধন আয় দায় কমতেছে তাহলে ডেবিট করে দিবা, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলবা যে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট, এবং মূলধন আয় দায় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এখন আমরা করব পর্ব নাম্বার 2 মানে 2 নাম্বার পর্ব। দেখো এই 2 নাম্বার পর্বে আমরা সাধারণ জাবেদা দেখাবো। দেখো আমাদের সাধারণ জাবেদার সবটা হচ্ছে তারিখ, হিসাবের নাম, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সবটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাধারণ জাবেদার সবটা কি তারিখ, হিসাবের নাম, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সাধারণ জাবেদার সবটা কি তারিখ, হিসাবের নাম, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা এই জায়গায় 5টা লেনদেন লিখে রাখছি। 1 নম্বরে ব্যাংকে জমা দান 8,000 টাকা, 2 নম্বরে মনিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা, 3 নম্বরে আসবাবপত্র ক্রয় 80,000 টাকা, 4 নম্বরে নগদে পণ্য ক্রয় 60,000 টাকা, 5 নম্বরে নগদে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। এখন আমাদের এগুলো সাধারণ জাবেদা করব। এখন এই জায়গায় তোমরা এই দুইটা পয়েন্ট মনে রাখবা। প্রথম পয়েন্ট হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে সবসময় ডেবিট হয় এবং সম্পদ ব্যয় উত্তোলন কমলে সবসময় ক্রেডিট হয়। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন আয় দায় বাড়লে সবসময় ক্রেডিট হয় আর মূলধন আয় দায় কমলে সবসময় ডেবিট হয়। এখন যদি আমরা তারিখের জায়গায় এই জায়গায় কোনো তারিখ তো নেই, উদাহরণ দিচ্ছি, শুধু 1 নাম্বার লিখে দাও, 1 দিয়ে দাও। এখন প্রথমত 1 নাম্বার হচ্ছে ব্যাংকে জমা দান 8,000 টাকা, এটা জাবেদা কি হবে, প্রথমত একটা ব্যাংক হিসাব হবে, ব্যাংক হিসাব হবে, কি হবে ব্যাংক হিসাব, কি হবে ব্যাংক হিসাব। তুমি ব্যাংকে টাকা রাখছো তাহলে অবশ্যই ব্যাংক হিসাব হবে, আর তুমি নগদ টাকা রাখছো তাহলে একটা নগদান হিসাব হবে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব আর নগদান হিসাব। এখন বুঝো তুমি ব্যাংকের মধ্যে টাকা রাখছো তাহলে ওই জায়গায় কিন্তু তোমার সম্পদ বাড়ছে ব্যাংকের মধ্যে, তাহলে সম্পদ বাড়লে কি হয় সব সময় ডেবিট হয়,
তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, তুমি ব্যাংক হিসাব এখানে ডি আর দিয়ে দিবা, ডি আর ফোটা, হ্যাঁ ডি আর ফোটা মানে হচ্ছে ডেবিট। এখন তুমি যে নগদ টাকা ব্যাংকের মধ্যে রাখছো কত 8,000, এখন তোমার প্রতিষ্ঠান থেকে কিন্তু 8,000 টাকা কমে গেছে, মানে সম্পদ কমে গেছে। তাহলে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। তাহলে সি আর মানে হচ্ছে ক্রেডিট, ডি আর একটা ফোঁটা দিবা মানে ডেবিট, আর সি আর একটা ফোঁটা মানে ক্রেডিট। ব্যাংকের মধ্যে টাকা নগদ বাড়ছে মানে সম্পদ বাড়ছে, তো সম্পদ বাড়লে ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আবার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাইলে সম্পদ কমছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। টাকা কত? 8,000। তাহলে প্রথমত ডেবিটে লেখো 8,000 ব্যাংক হিসাব, আর নগদ হিসাব ক্রেডিটে লেখো এখানে 8,000। পরে একটা এরকম দাবি দিয়ে দাও। তারপরে 2 নাম্বারটা যদি করি, দেখো 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা। তাহলে মণিহারি দ্রব্যাদি, তাহলে প্রথমত একটা হচ্ছে মণিহারি হিসাব, তাহলে প্রথমত মণিহারি হিসাব, মণিহারি হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। একটা হচ্ছে মণিহারি হিসাব, আরেকটা হচ্ছে কি? নগদান হিসাব। মণিহারি হিসাব, আরেকটা কি? নগদান হিসাব। মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা, তাহলে একটা হবে মণিহারি হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। তাহলে তুমি মণিহারি দ্রব্যাদি ক্রয় করছো, এটা তোমার জন্য একটা ব্যয়। তাহলে দেখো ব্যয়, এই যে ব্যয় বাড়লে কি? ডেবিট। তাহলে মণিহারি হিসাব কি হবে? ডেবিট। মণিহারি হিসাব কি হবে? ডেবিট। মণিহারি হিসাব কি হবে? ডেবিট। মণিহারি হিসাব কি? ডেবিট। আর তুমি যে নগদে মণিহারি দ্রব্যটা ক্রয় করছো 1,000 টাকা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে নগদ টাকা 1,000, তো সম্পদ চলে গেছে। নগদান হিসাব মানে কি? নগদ টাকা মানে সম্পদ, সম্পদ কমে গেছে, তাহলে সম্পদ কমলে কি? ক্রেডিট। সম্পদ কমলে কি? ক্রেডিট। বা তুমি আরো সহজে বুঝবা, হিসাব বিজ্ঞান বিপরীত কাজটা খেয়াল রাখবা। যদি মণিহারি হিসাব ডেবিট হয়, তাহলে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে। অন্যদিকে ব্যাংক হিসাব যদি ডেবিট হয়, তাহলে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে, মানে একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট। তাই টাকাটা লিখে দাও, মণিহারি হিসাব ডেবিটে লিখে দাও এখানে 1,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিটে লিখে দাও এখানে 1,000 টাকা। এটা এইভাবে দাঁড়ি দিয়ে দাও। তারপরে 3 নাম্বারটা দেখো, আসবাবপত্র ক্রয় 80,000 টাকা। আসবাবপত্র ক্রয় করছো, তাহলে এখানে দুইটা হিসাব আসবে, প্রত্যেকটা লেনদেনের জন্য দুইটা হিসাব। তাহলে প্রথমত আসবাবপত্র হিসাব, আরেকটা হচ্ছে তুমি নগদে ক্রয় করছো, তাইলে এটা হবে নগদান হিসাব। কি হবে? নগদান হিসাব। তাহলে একটু বুঝো, তুমি আসবাবপত্র ক্রয় করছো 80,000 টাকা দিয়ে, তাহলে আসবাবপত্র হিসাব হবে একটা, নগদান হিসাব হবে আরেকটা। এখন তুমি যে আসবাবপত্র কিনে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আনছো, তাহলে আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র মানে সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে কি? ডেবিট হয়। তাহলে যেহেতু আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বাড়ছে, তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, ডি আর একটা ফোঁটা মানে হচ্ছে ডেবিট। আর তুমি যে 80,000 টাকা খরচ করে আসবাবপত্র কিনছো, তোমার 80,000 টাকা কিন্তু ব্যবসার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে নগদান মানে সম্পদ চলে গেছে, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন এগুলা কমলে সবসময় ক্রেডিট। তাহলে যেহেতু নগদ টাকা কমে গেছে, সম্পদ কমছে, তাহলে ক্রেডিট। তাহলে সি আর একটা ফোঁটা হচ্ছে ক্রেডিট। বা তুমি আরো সহজে বুঝতে পারবে, আসবাবপত্র যেহেতু ডেবিট, তাহলে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট, একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিটে লিখে দাও এখানে 80,000 টাকা, 80,000 টাকা লিখে দাও, আর এখানে হচ্ছে নগদান হিসাবে লিখে দাও 80,000 টাকা। তারপর এখানে একটা দাঁড়ি দিয়ে দাও। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে নগদে, দেখো নগদে পণ্য ক্রয় 60,000 টাকা, তাই নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় করছো, তাহলে একটা হবে ক্রয় হিসাব, একটা হবে কি? ক্রয় হিসাব, একটা হবে কি? ক্রয় হিসাব, আরেকটা হবে নগদান হিসাব, আরেকটা কি হবে? নগদান হিসাব। বলো, নগদে পণ্য ক্রয় করছো, তাহলে একটা হবে ক্রয় হিসাব, আরেকটা কি হবে? নগদান হিসাব। তাহলে তুমি যে নগদে পণ্য ক্রয় করছো, তাহলে ক্রয় কি? একটা ব্যয়। মনে রাখবা, ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে ক্রয়, আর সবচেয়ে বড় আয় হচ্ছে বিক্রয়, ঠিক আছে? তা তুমি যে ক্রয় করছো, তোমার ব্যয় বাড়ছে না, তাহলে দেখো সম্পদ ব্যয় উত্তোলন এগুলা বাড়লে ডেবিট হয়, তাহলে ব্যয় বাড়লে কি? ডেবিট হয়। তা তুমি যে ক্রয় করছো, তোমার ক্রয়ের কারণে ব্যয় বাড়তেছে, তাহলে ব্যয় বাড়লে কি? ডেবিট। তাহলে ক্রয় হিসাব কি হবে? ডেবিট, ডি আর একটা ফোঁটা মানে ডেবিট, তাইলে অবশ্যই নগদান হিসাব ক্রেডিট হবে, সি আর দিয়ে একটা ফোঁটা মানে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি বুঝাই বলি,
প্রথমত ক্রয় হিসাব যদি ডেবিট হয় তাহলে অবশ্যই নগদান হিসাব ক্রেডিট, মানে একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট। আর তুমি যদি বুঝতে চাও তাহলে তুমি যে নগদে পণ্য ক্রয় করছো কত টাকা দিয়ে, ৬০,০০০ টাকা দিয়ে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬০,০০০ টাকা চলে গেছে, টাকা নগদ টাকা মানে সম্পদ চলে গেছে, তাই সম্পদ কমছে, তাহলে সম্পদ কমলে কি, সম্পদ কমলে কি সব সময় ক্রেডিট, তাই এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন টাকাটা লিখে দাও, এখানে টাকার ঘরে ক্রয় হিসাবে ৬০,০০০ টাকা লিখে দাও, ক্রয় হিসাবে ৬০,০০০, আর নগদান হিসাব ক্রেডিটে লিখে দাও ৬০,০০০। তারপরে হচ্ছে এখানে একটা দাঁড়ি দিয়ে দাও। তারপরে আমাদের সর্বশেষ ৫ নাম্বারটা, ৫ নাম্বারটা কি, ৫ নাম্বার হচ্ছে নগদে পণ্য বিক্রয় ১ লক্ষ টাকা। তাই নগদে পণ্য বিক্রি করছো, তাহলে এখানে দুইটা হিসাব আসবে। প্রথমত বিক্রয় হিসাব, প্রথমত এখানে বিক্রয় হিসাব নিবা আর হচ্ছে নগদান হিসাব নিবা। তাহলে আমরা প্রথমত নগদান হিসাব লিখি জাবেদার সুবিধার্থে। নগদান হিসাব প্রথমত আমরা লিখি নগদান হিসাব, তারপরে লিখতে হবে বিক্রয় হিসাব, তারপরে লিখতে হবে বিক্রয় হিসাব। একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। আমরা বিক্রয় হিসাবটা পরে লিখছি, মনে রাখবা এই দুইটা জাবেদা করার ক্ষেত্রে যেটা ডেবিট হবে ওইটা প্রথমে লিখতে হয়, ঠিক আছে? জাবেদা করলে যেটা ডেবিট হয় এটা উপরে লিখতে হয়, আর যেটা ক্রেডিট হয় এটা নিচে লিখতে হয়। এখন এই জায়গায় আমাদের নগদান হিসাবটা ডেবিট হবে এজন্য আমরা উপরে লিখছি, আর বিক্রয় হিসাবটা ক্রেডিট এজন্য নিচে লিখছি। জাবেদা করতে গেলে তুমি যদি দেখো যেটা ডেবিট হবে ওই ডেবিটের হিসাবটা প্রথমে লিখবা, আর যেটা ক্রেডিট হবে ক্রেডিটের হিসাবটা নিচে লিখবা। সব সময় ডেবিটের টাকা উপরে হয় আর ক্রেডিটের হিসাবটা নিচে হয়, ক্রেডিটের টাকাও নিচে হবে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি নগদে পণ্য বিক্রি করি কত, ১ লক্ষ টাকা, তাহলে প্রথমত আমার ব্যবসার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে ১ লক্ষ, তাহলে আমার নগদ টাকা মানে সম্পদ বাড়ছে, আর সম্পদ বাড়লে সবসময় কি ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে বিক্রয় হিসাব কি হবে, অবশ্যই ক্রেডিট। আমাদের হিসাব বিজ্ঞানের এটা হচ্ছে কাজ, যদি একটা ডেবিট হয় তাহলে আরেকটা ক্রেডিট। বা আমি আগেও বলছি সবচেয়ে বড় ব্যয় হচ্ছে ক্রয় আর সবচেয়ে বড় আয় হচ্ছে আমাদের বিক্রয়, তাহলে বিক্রয় হচ্ছে আমার আয়। তাহলে দেখো মূলধন, আয়, দায় এগুলা বাড়লে সবসময় ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব অবশ্যই ক্রেডিট, ঠিক আছে? টাকা লিখে দাও ১ লক্ষ, তাই নগদান হিসাবে লিখে দাও এখানে ১ লক্ষ টাকা ডেবিটে, আর বিক্রয় হিসাব ক্রেডিটে লিখে দাও এখানে ১ লক্ষ টাকা ক্রেডিটে। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদার ৫টা হয়ে গেল। এটা মনে রাখতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, ঠিক আছে?